ছাত্রদলের সমাবেশ ঘিরে শাহবাগে নেতাকর্মীর ভিড়, বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে, জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। সীমিত পরিসরে খুললেও মাইলস্টোনে হয়নি ক্লাস পরীক্ষা, মৃত্যু নিয়ে ধোঁয়াশা নেই, জানালেন অধ্যক্ষ। ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে জমা বাধ্যতামূলক করল এনবিআর, 4 শ্রেণীতে ছাড়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতাকে স্মরণ করতে রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। দুপুর 2টায় শুরু হবে এই কর্মসূচি। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্র নেতারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে অংশ নিতে সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে দলীয় নেতাকর্মীদের। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, এই যে এত বড় সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে ছাত্রদল, জানাবেন। জুলাই গণঅভ্যুত্থানকে বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল যে সমাবেশ করছে আজকে এই শাহবাগ মোড়ে, অর্থাৎ এখানে যে ছাত্রদলের সারা দেশের নেতাকর্মীরা আছেন তারা অংশ নেবেন। আজকের যে সমাবেশ, ছাত্র সমাবেশ, যেটি ছাত্রদলের উদ্যোগে হচ্ছে, সেটি বেলা 2:30টায় শুরু হওয়ার কথা রয়েছে, যদিও এটা কিছুটা বিলম্ব হতে পারে। আমরা ইতিমধ্যেই এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন তাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখানে এই যে শাহবাগ মোড় থেকে বলা যায় টিএসসি পর্যন্ত, এদিক থেকে শাহবাগ মোড় থেকে আবার কাটাবন পর্যন্ত এবং এই শাহবাগ মোড় থেকে আবার মৎস্যভবন মোড় পর্যন্ত সব রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে নেতাকর্মী যারা আছেন সারা দেশ থেকে যারা আসবেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কে কোথায় অবস্থান করবেন, এবং সারা দেশের প্রায় 90টি ইউনিট গঠন করা হয়েছে। এখানে যারা 90টি টিম গঠন করা হয়েছে তাদেরকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দায়িত্ব পালন করছেন, তাদের নেতৃত্বেই মূলত সারা দেশ থেকে ইউনিটগুলো আসবে। আমরা যেটা জানতে পেরেছি, গতকালকে থেকেই সারা দেশের যত নেতাকর্মী রয়েছেন ছাত্রদলের, তারা বিভিন্নভাবে ঢাকায় এসে পৌঁছেছেন সকাল থেকেই। এখন আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এই শাহবাগ মোড়ে অবস্থান করেছেন এবং যে মোড়ের যে আশপাশে এলাকা রয়েছে সেখানে অবস্থান করছেন। এখানে ছাত্রদলের পক্ষ থেকে করা কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে কোনো মিছিল যাতে নিয়ে না আসে সেজন্য বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল আসার জন্য বলা হয়েছে, পাশাপাশি বলা হয়েছে তারা যাতে কোনো প্লে কার্ড, ফেস্টুন নিয়ে না আসেন। তো আজকের যেই কর্মসূচি, সেই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন লন্ডন থেকে, এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন এখানে। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় যারা সাবেক নেতৃবৃন্দ রয়েছেন তারাও বক্তব্য রাখার কথা রয়েছে। তো আজকের এই ছাত্রদলের যে কর্মসূচি, সেটি থেকে তারা বারবার বলছেন তাদের যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা যে সক্রিয় ভূমিকা ছিল, তাদের ভূমিকাগুলো তারা তুলে ধরবেন। পাশাপাশি এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ছাত্রদলের নেতাকর্মী, তাদেরকে স্মরণ করবেন। পাশাপাশি তারা বলছেন তাদের আগামী দিনের যে লক্ষ্য, সেটি এই সমাবেশ থেকে তারা কিছু বার্তা দিতে চান। বিশেষ করে ছাত্রদের যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অবস্থা এবং ছাত্র রাজনীতির বিষয়ে তারা কথা বলবেন। পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর ছাত্র যারা বের হবে তাদের শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে তারা বার্তা দিবেন, এবং তারা বলবেন তারা সুপারিশ করবেন সরকারের কাছে, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে সুপারিশ করবেন। পাশাপাশি এবং বিশেষ করে আপনি জানেন যে আগামীর যে নির্বাচন, সেটি হয়তো সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে পারে, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে তরুণদের যে প্রায়োরিটি দেয়, সেই তরুণদের প্রায়োরিটি দিতেই মূলত আজকের এই সমাবেশ করছে ছাত্রদল। এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তারা সবসময় বলছেন যে ছাত্রদের কাছেই তারা প্রায়োরিটি দিতে চান, ছাত্রদের এবং তরুণদের প্রায়োরিটি দিয়ে তারা আগামী রাজনীতি করতে চান। বিশেষ করে আগামী যে নির্বাচন তরুণরাই ভোটের যে ফ্যাক্টর হবে সেই দিকে তারা খেয়াল রাখবেন। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে মূলত তারা ঘোষণা জানাতে চান যে বিগত যে আন্দোলন, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত 17 বছর থেকে এই পর্যন্ত যত যারা নিহত এবং আহত হয়েছেন তাদেরকে স্মরণ করবেন, এবং তাদের স্মরণে আগামী দিনের যে রাজনীতি, স্মরণ করে তাদের আগামী যে রাজনীতি, সেটি রাজনীতি পরিচালনা করবেন। জয় বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগে ছাত্র দলের সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনেজ বাবলু। পরবর্তী সংবাদ,
কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 4টায় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম। আজকে সমাবেশে ইশতেহার ঘোষণার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিও জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল 4টায় শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহীদ মিনার প্রাঙ্গণে। এই আয়োজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা। লাগানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে আমরা চলে যাব শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। বিদা, এখনো বেশ কিছুটা সময় আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেখানে জানাবেন সেই বিষয়ে। আর নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন, কি বলছেন তারা? জয়ী, যেহেতু এটি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হচ্ছে, তাই কাঠামোগত যে মঞ্চ প্রস্তুত এরকম কোনো বাধ্যবাধকতা কিংবা সেরকম কোনো প্রস্তুতি এখানে কিন্তু নেই। তবে পোস্টার কিংবা ব্যানার টাঙিয়ে তাদের যেই স্বল্প পরিসরে তাদের দফাগুলো জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং যেহেতু এটি 4টা নাগাদ শুরু হবে, বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আসবেন, সেহেতু ধীরে ধীরে কিন্তু তারা আসতে শুরু করেছে। আর যেটি একটি আপনি বলছিলেন যে জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবির কথা তারা জানাবেন, ইতোমধ্যেই তাদের আহ্বায়ক কিন্তু বক্তব্য রেখেছেন এবং সরকারি উদ্যোগে যেহেতু 5 আগস্ট ঘোষণার কথা রয়েছে, সেই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। এবং যদি 24 দফা ইশতেহারের অংশবিশেষ একটু তুলে ধরি, এখন পর্যন্ত তাদের এই 24 দফা ইশতেহারে কি কি থাকছে, রাষ্ট্রের ভিত্তি এবং মূল যে নতুন যে সংবিধান সেটির কথাও কিন্তু তারা উল্লেখ করেছে, যেখানে রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে তারা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করবেন, এমন কথা তারা বলছেন তাদের ইশতেহারে। এছাড়া একটি সত্যিকারের জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে ঔপনিবেশিক আমলের যেই আইনের গুলো রয়েছে সেগুলো জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করবে, এরকম একটি তথ্য কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি আসলে তাদের ইশতেহারের প্রথম দফায় থাকছে। এবং জুলাই গণ অভ্যুত্থান তাদের দ্বিতীয় দফায় থাকছে, যেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ঘোষিত যেই পূর্বপুরুষের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার রয়েছে, সেটি জুলাই গণ অভ্যুত্থানের মূল প্রেরণা। একই সাথে তারা 1971 সালের আত্মত্যাগের মহিমাকে ধারণ করেই 2024 সালের জুলাইয়ে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদের ব্যবস্থাকে উৎখাতের যেই স্বীকৃতি, সেই স্বীকৃতির কথা আসলে তারা স্বীকার করছেন। এবং তারা নতুন বাংলাদেশ গঠনে জুলাইয়ের স্পিরিটকে সর্বদা সমুন্নত রাখতে চান এবং জুলাইয়ের জাতীয় ঐক্য এবং হাজার শহীদের আত্মত্যাগের মহিমাকে তারা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের রূপ দিতে চান। এই কথাও কিন্তু তাদের এই যেই 24 দফা রয়েছে, 24 দফায় রয়েছে। এবং একই সাথে গণতন্ত্র, নির্বাচন এবং প্রতিষ্ঠা সংস্কার থেকে শুরু করে কৃষিখাত, পররাষ্ট্রনীতি এবং শিক্ষার কথা তারা বলেছেন। এবং পররাষ্ট্রনীতির দিকে যদি চোখ দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এনসিপির পক্ষ থেকে সার্বভৌমত্ব, নিরাপদ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপোষহীন অবস্থানের কথা বলা হয়েছে। অন্যদিকে যদি আমরা একটু নজর রাখি, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতের কথা তারা যেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেখানেও কিন্তু তারা তাদের অবস্থানগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। প্রশাসন এবং দুর্নীতির নিয়ে তাদের যে ভাবনা রয়েছে 24 দফায়, সেটিকেও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, যেখানে তারা বলছেন হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করার কথা বলছেন। এছাড়া পরিবার এবং সমাজের দুর্নীতি বিরোধী যেই মূল্যবোধ তৈরি এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষা কারিকুলামের আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। একই সাথে যেই বিদ্যালয়গুলো আছে এগুলোতে বিশেষ কর্মসূচি চালুর কথাও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে আমরা যদি একটু নজর দেই, যে অর্থনৈতিক যে পলিসি রয়েছে সেটিও তারা রেখেছেন এবং তরুণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে
ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এবং নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা যদি একটু নজর রাখি যে তরুণদের কর্মসংস্থান নিয়ে তারা কি ভাবছেন, সেখানে তারা যেটি ভাবছেন তার একটু যদি অংশবিশেষ তুলে ধরি, সেখানে হচ্ছে তারা অঞ্চলভিত্তিক আয়ের ক্ষমতা, ক্রয়ের ক্ষমতা নিরিখে একটি সমন্বিত ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করবার কথা বলছেন। আসলে জয়ী এই যে 24 দফা রয়েছে, 24 দফায় ওনারা আসলে ঢেলে সাজিয়েছেন এই যে পদযাত্রায় তারা যেই তথ্যগুলো পেয়েছেন, সাধারণ মানুষ থেকে যেই আকাঙ্ক্ষা পেয়েছেন জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের, সেটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। জয়ী এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহবুবুর রহমান, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন? আর রাজধানীতে 3টি সমাবেশকে ঘিরে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়েছে আমরা জানি, তো জনদুর্ভোগের বিষয়টিও জানাবেন আমাদের। আসলে এই মুহূর্তে রাজধানীর যে কাঁটাবন, সেই কাঁটাবন মোড়ে অবস্থান করছি। কাঁটাবন মোড় থেকে একটু সামনের দিকে গেলেই শাহবাগ, শাহবাগে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমাবেশ গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে সেটি চলছে। এবং আরও একটি যেটি চলছে সেটি হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে শহীদ মিনারেও একটি সমাবেশের প্রস্তুতি চলছে, যেটি বিকেল 3টা থেকে শুরু হবে। আজকে ঢাকা শহরে, রাজধানী ঢাকায় সবকিছু মিলিয়ে অনেক কয়টি সমাবেশ রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সেখানেও সাইমন শিল্পী গোষ্ঠীর একটি কালচারাল ফেস্ট চলছে। সবকিছু মিলিয়ে আজকে রাজধানী ঢাকায় যানজটের পরিমাণটা একটু বেশি। এবং কাঁটাবন মোড়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং কাঁটাবন মোড় থেকে সায়েন্স ল্যাব হয়ে যে গাড়িগুলো এসেই শাহবাগ দিয়ে অতিক্রম করতো, শাহবাগ ক্রসিং দিয়ে, সেই গাড়িগুলো এখন বিকল্প রাস্তা ব্যবহার করছে। অর্থাৎ এই কাঁটাবন মোড় থেকে ডান পাশের যে রাস্তাটি চলে গিয়েছে নীলক্ষেত মোড় থেকে, সেই রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এছাড়া আমরা জানি যে গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই গণবিজ্ঞপ্তিতে এই শাহবাগ ক্রসিং হয়ে যে সকল গাড়ি আসলে যাতায়াত করতো সেই গাড়িগুলো বিকল্প রাস্তা ব্যবহার করছে। ওই বাংলা মোটর হয়ে আসা গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু আরও একটি বিকল্প পথ অবলম্বন করে তারা যাচ্ছে, ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে যাচ্ছে। এবং এই কাঁটাবন মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী সাধারণ কিন্তু গাড়ি না পেয়ে পায়ে হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে এবং গাড়ি যেগুলো রয়েছে সেগুলো খুব গাড়ির ঘনত্ব বেশি রয়েছে, কারণ দীর্ঘ সময় জ্যাম থাকার পর গাড়িগুলো ছাড়ছে, যার কারণে শুধুই কাঁটাবন মোড়ে নয়, ঢাকা শহরের মৎস্য ভবন সহ বিভিন্ন জায়গায় দেখেছি গাড়ির দীর্ঘ সারি এবং এখানকার পথচারীরা তারা কিন্তু ভোগান্তির কথাই জানিয়েছে। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে জানছিলাম আমরা এনসিপির সমাবেশের খবরাখবর এবং 3 সমাবেশকে ঘিরে রাজধানীতে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে তার খবরাখবরও জানছিলাম। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করে প্রসিকিউশন। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এ সময় জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই প্রথম রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আনা হয় তাকে। হাতে ছিল না হাতকড়া। শেখ হাসিনা, কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তির বাংলাদেশে প্রচলিত আইন যেটা আছে সেটাই। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে। আজ ঐতিহাসিক 3 আগস্ট। জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার 48 ঘন্টার ব্যবধানে গুড়িয়ে যায় স্বৈর সরকারের মসনদ। সাদবিন শফিকের রিপোর্ট।
স্মৃতির মিনার সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুনে। মিনার চত্বরের সীমানা ছাড়িয়ে লাখো কণ্ঠে ক্ষুব্ধ উচ্চারণ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে। 24-এর কোটা বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গিয়ে নির্বিচার হত্যাযজ্ঞের পর ঘটনা পরম্পরা যে সরকার পতনের পথে এগুচ্ছে তাই স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে। শিক্ষার্থী থেকে পেশাজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষ বজ্রকণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নড়বড়ে মসনদে থাকা শেখ হাসিনাকে। ছাত্র নেতাদের স্মৃতিতে 3 আগস্টের সেই মুহূর্তগুলো আজও জ্বলজ্বলে। 2রা আগস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, 9-এর মধ্যে যে রক্ত ছিটা পড়ে এক হয়ে যায়। তো এটা খুবই ক্লিয়ার ছিল যে 3 তারিখে এক দফা ঘোষণা হচ্ছে এবং আমরা এটা নিয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন ছিল এবং স্টেক হোল্ডারগুলোর সাথে আমাদের ওই কমিউনিকেশন ছিল এবং 3 তারিখে মূলত জনগণের মধ্যে এসে জনগণের ভাষাটাকে নাহিদ ইসলাম কালেকটিভলি তিনি প্রকাশ করেন এবং এটা ছিল একটা গুজবাম। এক দফার ঘোষণাটা দেওয়ার পরে আমরা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে এখান থেকে আর সরার কোনো জায়গা নেই, যত রক্তপাত হোক যাই হোক আমাদেরকে শেখ হাসিনাকে পতনটা ঘটিয়ে আমাদেরকে এখান থেকে বাসায় পৌঁছতে হবে। শহীদ মিনারে সেই এক দফার ঘোষণা করার কর্মসূচি এটা যতটুকু এক দফা হয়ে ইনফ্লুয়েন্স জারি করেছে, তার চাইতে শহীদ মিনারে যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির মধ্যে এক দফা এটা নতুন মাত্রা রূপ করেছে। গণহত্যা আর গণগ্রেপ্তারে দমবন্ধ পরিস্থিতিতে সেদিন গোটা বাংলাদেশের চোখ ছিল এই দ্রোহের চত্বরে। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা অনুরণিত হয় বিক্ষুব্ধ জনতার মাঝে। একটা ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনের সময় জুড়ে রাষ্ট্রযন্ত্রের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন আইনজীবী মানজুর আল মতিন। বলছিলেন আওয়ামী লীগের 5 আগস্টের পরিণতির চিত্রনাট্য লেখা হয় শহীদ মিনারের সেদিনের জমায়েতে। আমি প্রথমবার যখন কথা বলছি পেছন থেকে কেউ না কেউ আমাকে বলছিল যে ভাই বলেন আমরা এখন রওনা দেই গণভবনের দিকে। ফলে 5 তারিখের একটা আবহ কিন্তু 3 তারিখেই তৈরি হয়ে গিয়েছিল এবং সেখানে আসলে যে 9 দফা এগুলো শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করবে ওই অবস্থাটা আর ছিল না এবং মানুষের মধ্যে ওই উত্তেজনাটা চলে এসেছিল। যে কোনো গণ অভ্যুত্থানের ইতিহাসে তার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত তৈরি হয়, বিস্ফোরক মুহূর্ত তৈরি হয় এবং ওই বিস্ফোরক মুহূর্তের সমষ্টি ছাড়া আপনার গণ অভ্যুত্থান সফল হয় না। এই যে মুহূর্তের কথা বলছেন ওর সিগনিফিকেন্স তো অবশ্যই আছে। এটা তো আন্দোলনকে ত্বরান্বিত করেছে, শেখ হাসিনাকে শেখ হাসিনা পলায়ন করেছে তার কারণে। এই শিক্ষাবিদ মনে করেন বাংলাদেশের শাসন ক্ষমতায় গেঁড়ে বসা 1.5 দশকের স্বৈরশাসনকে এক দফার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যে ইতিহাস রচিত হয়েছিল শহীদ মিনার চত্বরে তা দুয়ার খুলেছে 56,000 বর্গমাইলে নতুন কাব্য লেখার। এগুলো তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তোলে না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। উত্তরায় সীমিত পরিসরে মাইলস্টোন স্কুল খুললেও আজ হয়নি ক্লাস পরীক্ষা। তবে 5 আগস্টের পর পুরোদমে ক্লাস শুরু হবে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গেল 21 জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। ক্যাম্পাস খোলার প্রথম দিনে নিহতদের জন্য আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও হতাহত পরিবারের সদস্যরা। এ সময় মাইলস্টোনের অধ্যক্ষ জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলেও জানান তিনি। কোনো শিক্ষার্থী মিসিং নেই এই পর্যায়ে। এটা আমরা যাচাই বাছাই করে প্রত্যেকের বাসায় গিয়ে এটা সংগ্রহ করা। সো যেই নাম্বার নিয়ে একটা কনফিউশন ছিল অনেকের মধ্যে, আশা করি এই লিস্ট থেকে সেটা দূর হবে। আইডেন্টিফাই করা গেছে সবার। প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে ইসিতে এনসিপি 4 সদস্যের প্রতিনিধি দল গিয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা রাকিব। রাকিব, এই যে প্রতিনিধি দল সেখানে গিয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী, আজ দুপুর 12টার দিকে এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে এসেছেন। কেননা আজকে 3 আগস্ট রাজনৈতিক যেই দলগুলো রয়েছে যারা নিবন্ধন প্রত্যাশী, সেই নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর আজকে যেই সংশোধনী কাগজপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন, সেই দিনটি উপলক্ষেই মূলত সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইসিতে আনাগোনা বেড়েছিল। তেমনইভাবে যে এনসিপির যেই
রাজনৈতিক দল অর্থাৎ গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দলটি কিন্তু ইসিতে তার নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদন করেছিল, কিন্তু কাগজপত্রে কিছু ত্রুটি এবং কিছু জিনিস কম থাকায় ইসি থেকে কিন্তু একটি চিঠি ইস্যু করা হয়েছে। যেমন প্রত্যেকটি উপজেলা বা যে আসন রয়েছে সেই আসনগুলোতে যাতে 200 করে ভোটারের তালিকা থাকে এবং ভোটারের তালিকার যে এনআইডি সেই এনআইডি যাতে থাকে সেটি চেয়ে কিন্তু ইসি চিঠি দিয়েছিল। সেটি মূলত সেই কাগজপত্র নিয়েই আজকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এই দলটি এখানে এসেছে এবং ভেতরে প্রায় ঘণ্টাব্যাপী সিএসির সাথে বৈঠক চলছে। তো বৈঠক পরবর্তী যেই ব্রিফিং সেই ব্রিফিংয়ে আমরা জানতে পারবো যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আরও কি কি বিষয় নিয়ে এনসিপির বৈঠক হয়েছিল। তো ইসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জয়ী। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা রাকিব। সময় হলো আবারও একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন।